আমার বউকে নিয়ে আমি খুব অশান্তিতে আছি। কালু তুই বলতো, সুন্দরী মেয়েদের দেখার সময় তুই আগে কি দেখিস? আরে বোকা, আমি আগে আশেপাশে দেখি আমার বউ আছে কিনা। আরে কালু, বউ মানে কি? শালার বিয়ে করা 5 বছর হয়ে গেল এখনো এটাই জানে না বউ মানে কি। শোন, বউ মানে হলো শক্তি। তাহলে পুরুষ মানে কি? পুরুষ মানে হলো ধৈর্য শক্তি, যেটা তোর মধ্যে নাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়া শুরু করি। কালু তুই বলতো, আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে পার্থক্য কি? স্যার, আগের যুগের প্রেম ছিল সত্যি কথা, সত্যিকারের মায়া, সত্যিকারের বিশ্বাস। আর এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। আগে একজন রাজার 12 জন করে রানী থাকতো। বর্তমানে ডিজিটাল যুগ, তাই তো এখন একজন রানীর 12টা করে রাজা থাকে। দিনের পর দিন বেকারত্বের জ্বালা বেড়েই চলেছে। এই বিষয়ে তুমি কি বলতে চাও? স্যার, কে বলেছে বেকারত্ব বেড়েছে? পরিশ্রম আর বুদ্ধি থাকলে আজকালকার দিনে কাউকে ঘর জামাই থাকতে হয় না। আমিও একদিন কাজের জন্য খুব ছুটাছুটি করতাম। শেষে কোথাও কোনো কাজ না পেয়েও এখন আমি পার ডে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করি। তা কিভাবে এত টাকা ইনকাম করিস শুনি? স্যার, আজকালকার মানুষ খুব চালাক, বিপদে না পড়লে টাকা বের করতে চায় না। এই তো সেদিন একজন ভদ্রলোকের গাড়ি গর্তের মধ্যে ফেসে গেছে। আমি অনেক মেহনত করে ভদ্রলোকটিকে গর্ত থেকে তুলে দিলাম। আমার মানসিকতা দেখে লোকটি আমাকে 500 টাকার নোট দিয়ে আমার পিঠ থাপড়ে সাব্বাসি দিয়ে বলল, বাবা তুমি কি করো? আমি বললাম, কাকা এই গর্তগুলো আমিই খুঁড়েছি, এটাই আমার বিজনেস। আচ্ছা, আমাদের সমাজে কিছু কিছু মানুষ হঠাৎ করেই দুর্বল হয়ে যায়। এই দুর্বলের পেছনে কারণ কি? স্যার, কারণটা হলো মানুষ কখনো দুর্বল হয় না, পরিস্থিতি তাকে দুর্বল বানিয়ে দেয়। ঠিক সেই সময়টায় কিছু কিছু মানুষ আসে যারা তার দুর্বলতার সুযোগ দেখে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। কিন্তু তারা আসলে জানেই না একজন মানুষ চিরকাল দুর্বল থাকে না। এই দুর্বল মানুষটা যখন একদিন সব বাধা কেটে সফল হয়ে উঠবে, তখন যারা একদিন বাঘ হয়েছিল তারা তার পায়ে পড়ে ছাগলের মতো মেহে মেহে করে সাহায্য চাইবে। তোরা জানিস, আমরা ঘুমের ঘরে স্বপ্নে যা কিছু দেখি তা কখনো সত্যি হয় না। স্যার, স্বপ্নে কে কি দেখে আমি তা জানি না, কিন্তু আমি স্বপ্নে যা কিছু দেখি তা অবশ্যই সত্যি হয়। তার মানে? স্যার, তার মানেটাই শুনুন। গতকাল বউকে বললাম, তুমি জানো কাল রাত্রে আমার স্বপ্নে আলাদিন এসে আমাকে তার অমূল্য প্রদীপ দিল আর বলল, তুমি এটা নাও, তবে তুমি তোমার জীবনে এটা একবারই ব্যবহার করতে পারবে, তারপর এটা আবার আমার কাছেই ফেরত চলে আসবে। এটা শুনে আমার বউ খুশিতে কুকুরের মতো জিভ বার করে বলল, ওগো তুমি খুব ভাগ্যবান, তা তুমি কি চাইলে? আমি বউকে বললাম, আমি আর কি চাইবো, তুমি ছাড়া আমার জীবনে আর কে আছে, তাই তোমার জন্যই চাইলাম। আলাদিনকে বললাম, আলাদিন ভাই আমার জীবনে একটাই চাওয়া, আর আমি কিছুই চাই না। আমি চাই আমার বউয়ের যা বুদ্ধি আছে তা আরো 10 গুণ বাড়িয়ে দাও। স্যার, এরপর আলাদিন আমার আরজি শুনে হা হা করে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো। শেষমেশ আমাকে বলল, আরে গাধা, এটা জানিস না শূন্যকে যত দিয়েই গুণ কর শূন্যই থাকে। আচ্ছা কালু, তোর বউ তোকে কি খেতে বেশি বারণ করে বলতো? স্যার, আমার বউ আমাকে বিড়ি খেতে বারণ করে। তা ঠিকই তো বলে, তুই কি জানিস না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? স্যার, ওসব কিছুই নয়। তাহলে শুনুন, একদিন কারখানায় আগুন লেগেছিল। এবার যারা কারখানার ভেতরে ছিল তারা সবাই মারা গিয়েছিল। এটা শুনেই আমার বউ দুঃখের সাথে আমাকে বলেছিল, উফ কি দুঃখের ঘটনা, ওগো তা কজন মারা গেছে? আমি বললাম, এই ধরে নাও কম বেশি 30 জন। তবে মালিক ঘোষণা করেছে প্রত্যেক পরিবারকে 15 লাখ করে টাকা দেবে। ওমা, আমার বউ দেখি টাকার কথা শুনেই রেগে গেল আর আমাকে বলল, তা তুমি কি করে বেঁচে গেলে শুনি? আমি বললাম, যখন আমি বাইরে গিয়ে বিড়ি খাচ্ছিলাম তখনই আগুনটা লেগেছিল, আর তাই আমি আজকে বেঁচে গেছি। বউ বলল, এই জন্যই আমি তোমাকে বিড়ি খেতে বারণ করি। দেখলে তো আমার 15 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। আমি আগেও বলেছি, এখনো বলছি, মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই তোদেরকে বারবার করে বলছি, কাউকে মদ খাওয়া দেখতে পেলেই বলবি, যাতে সে আর মদ না খায়, আর খেলে কি কি ক্ষতি হয় তা বুঝিয়ে বলবি। স্যার, আপনার এই সব জ্ঞানের কথা ধরেই আজ আমি খুব টেনশনে আছি।
কেন? আমি তো খারাপ কিছু বলিনি, সমাজের ভালোর জন্যই তো বলছি। তাহলে তোর আবার এত টেনশন হচ্ছে কেন? ধুর স্যার, গতকাল দুইজন 80 বছরের বুড়ো বসে মদ পান করছিল। এমন সময় আমি গিয়ে বললাম, দাদু আপনারা এই বয়সে মদ পান করছেন? আপনি কি জানেন না মদ খেলে লিভার খারাপ হয়ে যায়? দাদু বলল, কি আর বলবো রে ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন মাঝে মাঝে না খেলে কোনো কাজেই আর জমে না। আমি বললাম, আপনারা যে মদ খাচ্ছেন কেউ কি কোনোদিন বারণ করে না? দাদু বলল, মদ পান করতে তো অনেক লোকেই বারণ করছিল, কিন্তু দুঃখের বিষয় তারা আজকে সবাই মারা গেছে। আজকে অনেক দিন পরে তুমি আমাকে বারণ করলে। ভাই একটু সাবধানে থাকিস, বলা যায় না কখন হুট করে পটল তুলতে চলে যেতে পারিস। স্যার আপনার কথা ধরেই আজকে টেনশনে প্রায় ভাত আমার বন্ধই হয়ে গেছে। হাবলু, এবার তুই দাঁড়া। তুই এবার একটা কবিতা বলতো। স্যার আমার বউ নিয়ে লেখা নিজের একটা কবিতা বলি। সে কি রে, তোর তো দেখছি দারুণ সাহস। তোর বউকে নিয়ে কবিতা লিখেছিস? তা তাড়াতাড়ি একটু বল শুনি। কবিতার নাম বউয়ের জ্বালা, লেখক আমি নিজে। বউয়ের জ্বালায় যায় না বলা, বলতে গেলেই ভেজাল। জেগে গেলে মেয়ে মানুষকে কেমনে দিব সামাল। রাতের বেলা ফিরতে দেরি, আমার ঘরেই ঢুকতে মানা। এমন আজব নিয়ম কানুন সব স্বামীদের জানা। সকাল বেলা ঘুমের থেকে উঠতে হলে দেরি, তিরিং তিরিং বেজেই চলে বউ নামে এই ঘড়ি। আমার একটা পাগলি আছে ভীষণ রাগী মানুষ, রেগে গেলে খুব বকে, থাকে না তার হুঁশ। এই তো সেদিন রাগের মাথায় আমায় দিল বোকা, আমি নাকি প্রেমের নামে দিচ্ছি তাকে ধোকা। আমায় নিয়ে অভিযোগের নাইকো শেষ তার, এসব শুনে মেজাজ গরম হয় না বলো কার। ভালোবাসে বলেই হয়তো আমায় করে শাসন, তাই তো তাকে লিখে দিয়েছি আমার মনের আসন। হাবলু, তোর কথা শুনে কেন জানি আমার মনে হচ্ছে তুইও তোর বউ নিয়ে খুব টেনশনে আছিস, তাই না? স্যার আমার জায়গা জমি সব বিক্রি করে আমার বউকে হাই স্কুলে চাকরি করে দিয়েছিলাম। আমার বউ চাকরি পাওয়ার পর বাপের বাড়িতে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর একদিন বউকে আনতে গেলাম, বউ আমাকে বলল, আমি তোমার মতো বেকার ছেলের সাথে সংসার করতে চাই না। তুমি আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও, নইলে পরিণাম খুব খারাপ হবে। স্যার বউয়ের এই সব অপমান আমার আর সহ্য হলো না। আমি আর কথা না বাড়িয়ে বউয়ের সামনে থেকে চলে গেলাম। এবার আমার বউয়ের ঘুষ দিয়ে চাকরি নেওয়ার সব ধরনের তথ্য সিবিআই কে খুলে বললাম। সিবিআই তদন্ত করার পর আমার বউকে চাকরি থেকে বরখাস্ত করে 1 বছরের জেল হয়ে গেল। এখন আমি ওরই এক বান্ধবীকে বিয়ে করে দিব্যি সংসার করছি। হেলু, এবার তুই দাঁড়াতো। তুই বল, সন্দেহ কাকে বলে? স্যার আমার বউকেই সন্দেহ বলে। এক সময় তো বিয়ে করার জন্য খুব লাফাঝাপা করছিলিস। নিশ্চয়ই তুই কোনো সন্দেহর কাজ করেছিস, সেই কারণে তোর বউ তোকে সন্দেহ করে। আমি কিছুই করিনি, পুরো ঘটনাটা তো আগে শুনুন। স্যার একদিন আমার প্রচন্ড মাথা ব্যথা, তাই বউ আমার মাথা টিপে দিতে দিতে বলল, এখন তো আমি আছি, তা বিয়ের আগে আমার মতো করে কে তোমার মাথা টিপে দিত? আমি বউকে বললাম, শোনো আমার বিয়ের আগে কোনো মাথা ব্যথা ছিল না, এখন তোমাকে বিয়ে করে আমার যত সব মাথা ব্যথা। বউ রেগে আমাকে বলল, 1 চুটকি সিঁদুরের দাম তুমি কি জানো? আমি তখন আমার বউয়ের কানটা ধরে আমার পাশে বসিয়ে বললাম, প্রতি মাসে রেশনের খরচ 10,000 টাকা, জলের বিল 6,000 টাকা, কারেন্টের বিল 11,000 টাকা, বাচ্চাদের টিউশন খরচ 3,000 টাকা, ওষুধের খরচ 1,000 টাকা, মোবাইল রিচার্জ 700 টাকা, ঘরের ইএমআই 17,000 টাকা, আমার বাইকের পেট্রোল খরচ 2,000 টাকা। এরই মধ্যে তোমার আবার ছোটখাটো কিছু নিতে আর খেতে 6,000 টাকা যায়। আর এই সব খরচ শুধুমাত্র তোমার কপালে 1 চুটকি সিঁদুর দেওয়ার কারণেই আমার যত সব খরচ হচ্ছে। আমি যখন বিয়ের আগে সিঙ্গেল ছিলাম তখন মাসে 5,000 টাকা হলেই আমার খরচা পানি করে কিছু টাকা বেঁচে যেত। আর যদি কোনোদিন বলিস 1 চুটকি সিঁদুরের দাম কত, তাহলে লাথি মেরে তোর এই পোড়া মুখটা আমি ভেঙে ফেলবো। পেঁচি, এবার তুই দাঁড়াতো। তুই বল, মা আর বাবার মধ্যে পার্থক্য কি? স্যার পার্থক্যটা হলো, মা হলেন একটা পরিবারের সেই খুঁটি যার কেউ মূল্য দিতে পারবে না, আর বাবা হলেন সেই পরিবারের মাথার ছাদ। খুঁটি না থাকলে যেমন ছাদ টিকে না, ঠিক তেমনি ছাদ না থাকলে খুঁটিও টিকে না। তাই আমি মনে করি পৃথিবীর সব বাবা মারা ভালো থাকা মানে একটা পরিবার বেঁচে থাকা। কিন্তু স্যার আমার স্বামীকে যখন আমার বাবা মায়ের বিষয়ে বুঝিয়ে বলি,
কেন জানি আমার উপরেই সাপের মতো ফসফস করে। বাবা ফটকে, এবার তুমি দাঁড়াও। তা হারে ফটকে, কার, ট্রাক, মারুতি ভ্যান বেশিরভাগ গাড়িতে আমি দেখেছি পিছনে লেখা থাকে সখী তুমি কার, টাকা আছে যার, আর একটা প্রশ্নবোধক চিহ্ন। এটার মানে কি আমাকে খুলে বলতো? স্যার, এই ছোট্ট লেখাটার বিশ্লেষণ করতে গেলে 3 দিনও ফুরাবে না। লেখাটা দেখে যে কোনো মানুষ হাসি ঠাট্টা করতে পারে, কিন্তু একবারও কেউ গভীরভাবে চিন্তা করলো না ছেলেটা আসলে কিসের দুঃখে গাড়িতে লিখেছে। স্যার, এর মানে হলো নিশ্চয়ই কোনো বাপের দুলালি সেই ছেলেটার মন ভেঙে অন্য এক পয়সাওয়ালা ছেলের সঙ্গে সেটিং হয়ে গেছে। স্যার, আসলে আমরা ছেলেরা হচ্ছি গাধা, আর গাধারা এমনিতে যতই চালাক হোক না কেন, কিন্তু মেয়েদের মিষ্টি হাসি আর মিথ্যা ভালোবাসায় ছেলেরা কখনো শিয়াল পণ্ডিত হতে পারে না। ছেলেরা যখন একটা মেয়েকে ভালোবাসে তখন তার সবকিছু উজাড় করে দিয়ে সত্যিকারের ভালোবাসে। সব শেষে যখন পকেটের টাকা ফাঁকা করে মেয়েটার কাছ থেকে ধোকা খায় তখন নিজেকে সামলে নিয়ে একটুখানি সচেতন হয়ে যায়। তার মানে তুই কি বলতে চাইছিস, পুরুষ মানুষরা মেয়েদের ধোকা দেয় না? স্যার, এখানে আমি ছেলে মানে পুরুষদের কথা বলছি, কোনো কাপুরুষের কথা বলিনি। ছেলেদের ওটা ধোকা বলে না। যখন কোনো ছেলের ব্রেকআপ হয় তখন বুঝে নেবেন নিশ্চয়ই সেই মেয়েটির চরিত্র খারাপ, সেই জন্যই ছেলেরা ব্রেকআপ করে। আর এটাকে ধোকা বলে না, ভবিষ্যতের কথা চিন্তা করে একজন বিষাক্ত নাগিনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া বলে। তাহলে মেয়েরা যে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে বলে ছেলেরা বেঈমান, ওদেরকে কেউ বিশ্বাস করো না, ওরাও তো ঠিক বলে নিশ্চয়ই কোনো ছেলে তার সাথে বেঈমানি করেছে। স্যার, এখানে আমি মেয়ে বলতে চরিত্রবান মেয়ের কথা বলছি, কোনো 12 ভাতারির কথা বলিনি। আমার জীবনে বিয়ের আগে পর 5 জন মেয়ে এসেছিল। আমি ওদের সঙ্গে প্রেম করার আগে ভালো করে খোঁজ নিয়ে দেখলাম ওরা আমার স্বার্থকে ভালোবাসে, আমাকে না। স্যার, তাই বলে কি পৃথিবীতে ভালো মেয়ে নেই? অবশ্যই আছে। আর একজন ভালো মেয়ের বৈশিষ্ট্য হলো সেই মেয়ে বাবা মায়ের আদর্শবান মেয়ে হবে, সেই মেয়ের মধ্যে অনেক বেশি লজ্জা শরম থাকবে। এই ধরনের মেয়েরা বাড়ির বাইরে খুব কম ঘোরাফেরা করবে। কিন্তু বেশিরভাগ ভালো মেয়েরাই আবার জম্মের নিশাড়ু গাঞ্জাখোরের হাতে পড়ে। স্যার, সোশ্যাল মিডিয়ায় যেসব মেয়ে পুরুষদের বেঈমান বলে, আমি সেই সব মেয়েদেরকে বলতে চাই, বেঈমানি যদি পুরুষরাই করে তাহলে কেন নারী ঠকে গিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ে? নারী তুমি ধন্য এক পুরুষকে বেঈমান বলে অন্য পুরুষের প্রেমে পড়ার জন্য। স্যার, এই ধরনের মেয়েরা পেঁচানো কথা বলে গাধা নামে ছেলেদের খুব সহজে বশ করে নিতে পারে। যেমন ধরুন, আমি বাবাকে পাঠালাম শ্বশুর বাড়ি, মাকে পাঠালাম বাপের বাড়ি, আর আমি গেলাম মামার বাড়ি। ও মা গো মা, সে কি কাণ্ড! গিয়ে দেখি একটাই বাড়ি। ওরে বাবারে বাবা, আমি তো দেখছি তোরা আমার থেকেও বেশি জানিস। এহু এহু, ডাক্তার বলেছে আমি নাকি হার্টের পেশেন্ট। তোদের এই পাকা পাকা কথা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেছে, মনে হচ্ছে এই বুঝি আমার হার্ট অ্যাটাক করবে। আমি এখন আসি রে বাবা, বেঁচে থাকলে কালকে আবার ক্লাস নিতে আসবো। সখী তুমি কার, টাকা আছে যার। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। বন্ধুরা, আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো আমাদের ভিডিওগুলো তো লোকে হাজার হাজার দেখছে, কিন্তু বেশিরভাগ মানুষ অলসতা করে সাবস্ক্রাইব করছে না। আমি তাদেরকে বলতে চাই, দয়া করে মেহেরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।